নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বাইরের রাস্তা ভেতরের রাস্তা। রাস্তাটা একেবারে জানালার ধারে, এত ধারে যে মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরটাকে রাস্তা ভেবে ভ্রম হয় তখন, কিংবা রাস্তাটাকে ঘর। কি যে গা ছমছম করে, গোপন একটা ভয় হিমবাহ হয়ে গড়াতে থাকে তুলিকার শরীরে। ভয়ঙ্কর শীতলতায় মন অবশ হয়ে আসে। কেন এমন হয়? কেন শুধু তারই এমন হয়? প্রভাতবেলায় সূর্যটা যেই জানালা দিয়ে গুঁড়ো গুঁড়ো আলো ছড়াতে শুরু করে, অমনি রাস্তাটা গুটি গুটি সে দিয়ে আসে ভেতরে, জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায়। তুলি, আয় তুলি। তুলি ধরপড় করে উঠে বসে, বুক থেকে খসে যাওয়া আঁচলটাকে তাড়াতাড়ি তুলে নিজেকে ঢাকে। রাস্তা আবার ঠেলা দেয়। শুনতে পাস না? কিরে, আয়। কোনো কোনো দিন তুলিকা সাহস করে বলে ফেলে, না, শুনতে পাই না। কি চাই তোমার? কেন আসো? কেন আসি জানিস না? চলে যাও, এবার আমি কিছুতেই দেব না। তুলিকা প্রাণপণে নিজের হাঁটু দুটোকে জাপটে ধরে, থুতনি গুজে দেয় দু হাঁটুর মাঝখানে, যেন একমাত্র ওভাবেই গর্ভস্থ ভ্রূণটাকে লুকিয়ে ফেলা যায় সব অঘটনের হাত থেকে, অমঙ্গলের হাত থেকে। রাস্তা তবু সামনে থেকে যায় না। তুলিকা চোখ বুজে ফেলে। বন্ধ চোখেও সে স্পষ্ট দেখতে পায় সমস্ত ঘর জুড়ে নীলচে আবছায়া। সেই আবছায়ায় রহস্যের মতো ফুটে রয়েছে তার ঘর গেরস্থলি, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেশ, আলনা। আলনায় রাখা ডুব শাড়ির গায়ে থুকু থুকু আলো আধার। তারই গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে শয়তান রাস্তাটা। গা ভর্তি বিশ্রী ক্ষতচিহ্ন। ঘিন ঘিন করে ওঠে শরীর। মাগো, চাউনিটাও কি নোংরা, যেন চোখ দিয়ে চেটেপুটে নেবে সবকিছু। কালো মাড়ি বার করে খ্যাক খ্যাক করে হাসে আবার। অসহ্য। তুলিকা বন্ধ চোখে ঝাঁপিয়ে পড়ে স্বামীর গায়ে। হাই, শুনছ? এই, ওঠো না। অঞ্জন সাড়া দেয় না। ভোরবেলার ঘুম তার বড় গভীর। তুলিকার ধাক্কায় ঘুমন্ত শরীর সামান্য নাড়াচাড়া করে মাত্র, পাশ ফিরে শোয়। অস্ফুট শব্দ ওঠে গলা থেকে। তুলিকা কাতরভাবে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শিশুর মতো মুখ গুজে দেয় ঘুমের গন্ধমাখা খোলা পিঠটায়। পিঠটা বেশ বড়সড়, অনেকখানি চওড়া। মাঝখানে আলতো খাঁজ। সেই খাঁজে মুখ ডুবিয়ে তুলিকা মানুষটার শরীরে জমা রাতের বাষ্পগুলোকে নিজের নিঃশ্বাসে ভরে নেয়। ভরসা খোঁজে, যতক্ষণ না আরো আলো আসে ঘরে, যতক্ষণ না রাস্তাটা বেরিয়ে যায় ঘর থেকে। এরকমই হয় প্রতিদিন, নতুন একটা দিন আসার আগে। নতুন একটা দিন আসার আগে ঘুম ভাঙে শিবদাস পাগলারও। তার ফালি মতো ঘরটার পিঠে আর একখানা ঘর, অন্য ভাড়াটের। সেখান দিয়ে দিনটা ঠিক এসেও আসতে চায় না তার কাছে। কেন যে রোজই এত দেরি করে শিবদাস বুঝতে পারে না। মাথার উপর টিনের ছাউনিতে অজস্র ছোট বড় ফুটো। সেই ফাঁকগুলো দিয়ে সকালটা অনেকক্ষণ লুকোচুরি খেলে তার সঙ্গে। এক সময় পেছনের গলিতে লোকজনের হাঁটাচলা শুরু হয়। টুকরো টুকরো কথা তন্দ্রার মতো ভেসে ওঠে, ডুবে যায়, ফের ভাসে। মিলেমিশে এক হতে থাকে
পচা নর্দমার ভ্যাপসা গন্ধগুলোর সঙ্গে। শিবদাস তখনও ঠিক বুঝতে পারে না সকাল এলো কিনা। রাত থেকে দিনটাকে আলাদা করতে একটু বেশি সময় লাগে তার। পিট পিট চোখে চারিদিকে তাকায়। শতজীর্ণ ঘরের একটা কোণে তখনও গুটিসুটি মেরে বড় ক্লান্ত ভঙ্গিতে ঘুমিয়ে থাকে শিবদাসের দুঃখী বউটা। আবছা অন্ধকারে শিবদাস তাকে দেখেও দেখে না। আচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজা খোলে। পাশের ভাড়াটের ঘর পেরোলে মাটির উঠোন, উঠোনের পরে সদর দরজা, তারপর কাঁচা রাস্তা। শিবদাসই প্রথম সদর দরজা খোলে রোজ। বাইরে এসে আধভাঙা লাল রোয়াকটায় পা মুড়ে বসে। সদ্য ফোটা দিনটার দিকে বোবা চোখে তাকায়। রাস্তা জিজ্ঞাসা করে, কি হে শিবদাস, সকাল এসেছে তবে? শিবদাস ঘটবট মাথা নাড়ে। চলো তবে বেরিয়ে পড়ি। শিবদাস বিড়বিড় করে, এখন বেরোলে খোকার মা বকবে যে। বকুক, তুমি এসো তো আমার সঙ্গে। শিবদাস দাঁড়িয়ে উঠেও বসে পড়ে। খোকার মা উঠোন পেরিয়ে ঠিক এদিকেই আসছে। এত পা টিপে বার হয় রোজ, তবু কি করে যে টের পেয়ে যায় বউটা। রোজ পেছনে পেছনে চলে আসে। সময় বুঝে পথ আগলে দাঁড়ায়। চলো, চোখ মুখ ধুতে হবে না? কোনোদিন বলে, চা করেছি, ঘরে এসো। শিবদাস আমতা আমতা করে, একটু এদিক ওদিক দেখে আসি না, না হয় বেশি দূরে যাব না। না, বউয়ের গলায় শাসন আনে। এখন নয়, পরে। শিবদাস সুরসুর করে ঘরে ফেরে। পৃথিবীতে একমাত্র এই বুড়ি বউটার ধমকেই ভয় পায় সে। উঠোন ডিঙিয়ে পেছনে ফিরে তাকায়। দরজা ধরে রাস্তা তখনও ডাকতে থাকে, ও শিবদাস, এলে না তবে? এত কষ্ট করে তোমার জন্য সকাল নিয়ে এলাম। শিবদাস নিজের মনে বলে ওঠে, আসছি আসছি, রোসো একটু। রাস্তা তবু তার পা ধরে টানে, টানতেই থাকে। ঘুম থেকে উঠেই জানালার পর্দাটাকে ভালো করে টেনে দিল অঞ্জন। এত ভারী পর্দা যে কি করে সরে যায় বারবার। রাতে শোবার আগেও টেনেছিল ভালো করে, তবু দেখো। অঞ্জন মনে মনে বেশ বিরক্ত হলো। জানলাটাকে একেবারে বন্ধ রাখাও চলে না। ওখান দিয়ে যা একটু হাওয়া টাওয়া আসে ঘরে, তার দোলাতে রাতে কখন টুক করে সরে যায় কমলা রং পর্দাখানা। পুরো সরে না, ছেনাল মেয়েদের মতো এলোমেলো করে রাখে নিজেকে। ফাঁক ফোকর দিয়ে টুকুস টুকুস রাস্তা উঁকি মারে। তাই দেখেই ভোরবেলা কেন যে এত ভয় পায় তুলিকা। জানলা থেকে সরে এসে অঞ্জন গোমরা মুখে বলে উঠল, আসলে এ বাড়িতে উঠে আসাটাই আমার ভুল হয়েছে। কে জানতো এখানে এলেই তোমার মাথায় নতুন ভূত চাপবে। তুলিকা ম্লান হাসল। কিছু কিছু ব্যাপার থাকে যা কাউকে বলা যায় না। অনেক কাছের আপনার জন কেউ নয়। অঞ্জন নরম হবার চেষ্টা করলো একটু। কেন কিছুতেই তুমি মনে জোর আনতে পারছো না বলো তো? এ সময় মনটা একেবারে ফ্রি রাখা দরকার। সবসময় এভাবে ভয় পেলে এবারই এখন আর চেঞ্জ করা যায় না। না, তুলিকা ফস করে বলে ফেলল। বলেই লজ্জিত হলো। মাত্র 1.5 মাস হলো বাড়ি বদলেছে। শরীরের মধ্যে আবার একজন এসেছে টের পেয়ে জেদ ধরে বসেছিল। অন্য কোথাও চলো, তাড়াতাড়ি, এখানে থাকলে আবার কিছু একটা হয়ে যাবে। অঞ্জন প্রথমটা আমল দেয়নি। বাজে চিন্তা বাদ দাও তো, যত সব কুসংস্কার। হয়তো কুসংস্কার, হয়তো অন্যায় বায়না, তবু তুলিকা কি করে ভোলে আগের বাড়িতে পর পর 3 বার তার নাকি জরায়ু দুর্বল, ফেলোপিয়ান টিউবে কি সব নাকি গন্ডগোল। তার জন্যই বাজে কথা। তুলিকা বিশ্বাস করে না ওখানে কেউ নির্ঘাত টুকটাক করত কোনো। মাসিমা সেরকমই বলেছিলেন। ওই যে বাড়িওয়ালার মেজ মেয়েটা, ওই যাকে বিয়ের পর থেকে স্বামী নেয় না, সেই নির্ঘাত বান মারত।
নতুন বৌদিও সেই রকম বুঝিয়েছিল তুলিকাকে, নইলে 5 মাস 6 মাস পেটে থাকার পরও তরতাজা প্রাণগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া বাড়িটাও ছিল কেমন অন্ধকার মতো, দুটো ঘরের একটাতেও আলো বাতাস ঢুকত না। গলি দিয়ে সামনের বাড়ি পেরোলে তবে রাস্তা, ইচ্ছে করলেও মানুষের মুখ দেখার উপায় নেই। শেষের দিকে তুলিকার তো দম বন্ধ হয়ে আসত। এবারও কিছু হয়ে গেলে তুমি কিন্তু দায়ী হবে। হ্যাঁ, অঞ্জন রেগে যেত। চাইলেই কি মনের মতো সব পাওয়া যায়? কম তো ফ্ল্যাট খুঁজছি না। বাড়ি ভাড়ার রেট কি হয়েছে জানো? একটু পছন্দসই ফ্ল্যাট মানেই মোটা অ্যাডভান্স, সালামি। সব দিক ভাবতে হবে তো নাকি? এইসব কথা তুলিকা বোঝে না তা নয়, এখন প্রতিটা কড়ি হিসাব করে চলবার সময়। এক কামরার এই ফ্ল্যাটের জন্যই আগাম দিতে হয়েছে 5,000। এর উপর সামনে আবার একটা বিরাট খরচা। তবু বলে ফেলল, এবারই এখন ছাড়লে বাড়িওয়ালা অ্যাডভান্স ফেরত দেবে না? অঞ্জন উত্তর দিল না, বড় অসহায় দেখাচ্ছে তাকে। তুলিকা সেদিকে তাকিয়ে নিজেকে শাসন করার চেষ্টা করল। ছি, এই ফ্ল্যাটটা নিজেই না সে পছন্দ করেছিল, একেবারে রাস্তার ধারে বলে। জোর করে হাসি ফোটালো ঠোঁটে। তুমি আজকাল কথায় কথায় এত রেগে যাও কেন বলো তো? অঞ্জনের রাগ নেমে গেল সঙ্গে সঙ্গে। বউটাকে বড় ফ্যাকাশে লাগছে। রক্তশূন্যতার জন্য কি? চোখ আর গলা দুটো বেশ ফোলা। এবারও বাচ্চাটা থাকবে কিনা কে জানে। অস্থির হাতে তুলিকার কাঁধ খামচে ধরল। প্লিজ তুলি, একটু সেন্সিবল হবার চেষ্টা করো। এত ভেঙে পড়লে চলে নাকি? তুলিকা জানলার দিকে তাকালো। না, রাস্তাটা এখন আর ধারে কাছে নেই। পর্দার আড়াল থেকেও দেখা যাচ্ছে না তাকে। অনেকটা হালকা লাগলো নিজেকে। স্বামীর পাশ ঘেঁষে বসল। ভেঙে পড়লাম কোথায়? পড়নি? না, তবে হঠাৎ হঠাৎ অমন পাগলামি করো কেন? তুলিকা ছলো ছলো তাকালো। ভয় করে যে। কিসের ভয়? কাকে ভয়? রাস্তাকে। বলতে গিয়েও ঢোক গিলে নিল তুলিকা। থাক, ভয় যে পায়, ভয় শুধু তারই, অন্য কারণ নয়। অঞ্জন কাছে টেনে আদর করল বউকে। পাগলি মেয়ে, কাকে ভয় তোমার? আমি আছি না। তুলিকা হাসল নরম করে। হাসতে হাসতেই টের পেল আর একটুও ভয় করছে না তার, কাউকে না। একটুখানি মুখের কথাও অনেক সময় বড় আশ্বাস এনে দেয়। হাসতে হাসতে চিমটি কাটল স্বামীর হাতে। কোথায় তুমি আর আছো মশাই? এই তো একটু পরে বেরিয়ে যাবে, ফিরবে সেই সন্ধ্যাবেলা। এর মধ্যে এতটা সময়, 10টা থেকে 7টা, 7:30, কোনো কোনো দিন 8টা 9টা। তুলিকা কর গুনে গুনে হিসাব করতে থাকল। তাহলে ধরো গিয়ে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। তা অবশ্য ঠিক। অঞ্জনের কপাল জড়ো হলো। তোমাকে অনেকক্ষণ একা থাকতে হয়। তবে তবে কাজ করা যায়। তোমাকে রানীগঞ্জে রেখে আসি কটা মাসের জন্য। রানীগঞ্জ মানে তুলিকার বাপের বাড়ি। সেখানে থাকার মধ্যে আছে মাত্র 2 দাদা বৌদি। প্রথমবারের বাচ্চাটা ওখানেই নষ্ট হয়েছিল, যাবার ঠিক 7 দিনের মাথায়। ভাবতে কি আটকে উঠল তুলিকা। কখনো না, আমি এখন মোটেই রানীগঞ্জে যাব না। তাহলে মাকে নিয়ে আসি বড়দার ওখান থেকে, কিংবা বড়দিকে যদি বলি। না না, সজোরে মাথা নাড়ল তুলিকা। এত তাড়াতাড়ি কাউকে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। মা বুড়ো মানুষ, আগের বাড়ি ওনার খুব কষ্ট হয়েছে। আর বড়দি বা সংসার ফেলে এতদিন ধরে এখানে। বেশ, তবে রাত দিনের লোক দেখি একটা। দূর, এই একটা ঘরে তাকে শুতে দেব কোথায়? দুশ্চিন্তা করো না তো, সবে 3.5 মাস চলছে। এর মধ্যে এত ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই।
তুলিকা চোখ ঘুরিয়ে হাসল। আসলে নতুন বাড়ি, নতুন পরিবেশ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখো। তুলিকা এরকমই, ভয় পায়, তবু ভয়টাকে সঙ্গী করে রাখতে চায় সব সময়। অঞ্জন তল পায় না তার মনের। অফিস বেরোনোর আগে তাও একবার বলে, দুপুরে খেয়ে উঠে লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে, বুঝলে? একদম জানলায় গিয়ে বসবে না। খেয়ে উঠে মনে করে ওষুধ খেয়েও কিন্তু। তুলিকা মাথা নাড়ে। নাড়ে বটে, তবু কিছুক্ষণ পর সে কথা আর মনে থাকে না। থাকবেই বা কি করে? দুপুর হলেই জানলাটা যে চুম্বকের মতো টানে তাকে। খাওয়া দাওয়ার পর জানলার উঁচু ধাপিটায় পা মুড়ে রাস্তার মুখোমুখি বসে। আজই যেন একটা বোঝাপড়া করে নেবে। এভাবে কটমট তাকায় রাস্তার দিকে। এইসব রাস্তায় লোকজন থাকে না বড়। গ্রীষ্মের দুপুর 10 দিক ফাঁকা করে রাখে। আশেপাশের বাড়ির জানলা দরজাও সব বন্ধ। দু একটা কাক রোদে ভিজে ক্লান্তভাবে ঝিময়। কুকুররা ছায়া খুঁজে ফেরে। হায় রে, ছায়া কোথায় তখন? আকাশ পৃথিবী চলে গেছে তেজি রোদের দখলে। বৈশাখী বাতাস রুক্ষ, হিংস্র। তুলিকা ব্যাকুল হয়ে এদিক ওদিক তাকায়। একাত্রা ফেরিওয়ালাও যদি দেখা যেত এ সময়, তাকে দেখিয়ে দেখিয়ে রাস্তাটা বেলাল্লাপনা শুরু করে দেয় নিরালা দুপুরের সঙ্গে। দুপুরও ফুঁসতে থাকে ফনা তোলা সাপের মতো। তখনও তুলিকা কিছুতেই জানলাটা বন্ধ করতে পারে না। রাস্তার সঙ্গে একটা হেস্তনেস্ত যে করতেই হবে। শক্ত হয়ে বসে থাকে। প্রতিদিন লড়াইটা চালিয়ে যাবার চেষ্টা করে। এভাবেই প্রতিদিন হেরে যায়। রোদের পিঠে চেপে রাস্তা ক্রমে আরও কাছে চলে আসে, একেবারে গায়ের ওপর। অদৃশ্য হাত এইবার বুঝি। তুলিকা দুহাতে নিজের পেট চেপে ধরে। আঁচল দিয়ে আড়াল করতে চায় গর্ভকে। মাথা ঝিমঝিম করতে থাকে। চোখ ঝাপসা হয়ে আসে। রাস্তা যেন তার অলক্ষ্য নিয়তি। তার হাত থেকে মুক্তি নেই তুলিকার। নেই, নেই মুক্তি নেই শিবদাস পাগলারও। রাস্তা তাকে পাকে পাকে বেঁধে রেখেছে। সারাটা দিন পথে পথে ঘুরে বেড়ায়। লোকে তাকে পাগল বলে। এইসব লোকেদের মধ্যে তার আপন বউটাও আছে। হ্যাঁ, আপন বউ। পাগলা শিবদাস সেই রকমই ভাবে। কারণ ওই বউ ছাড়া দুনিয়ায় তার আপন বলতে আর কেউ নেই। ভুল হলো, আর একজন আছে, নিশ্চয়ই আছে। সে হলো শিবদাসের খোকা, একমাত্র ছেলে। অনেকদিন আগে তার বাড়ি ফেরার কথা ছিল। অনেকদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছে শিবদাস। লোকে বলে ছেলেটা নাকি তার কবেই মরে গেছে। সবাই নাকি নিজের চোখে তাকে মরে যেতে দেখেছে। ধুস, এ কথা আবার সত্যি হয় নাকি? অত বড় জোয়ান ছেলেটা, তার সূর্যের মতো টকটকে রং, ঘোড়ার মতো টকবকে তেজ। সে ছেলে অমন ভুস করে মরে যেতে পারে? যত সব অলক্ষণে কথা। শিবদাসের কথা শুনে খোকার মা মুখ আঁচলে গুজে কাঁদে। কপাল ঠুকে দেওয়ালে। দোহাই তোমার, এবার একটু ঠান্ডা হও। খোকা সত্যি আর ফিরবে না। ফিরবে না বললেই হলো। শিবদাস ঠোঁট উল্টে হাসে। মেয়ে মানুষের যেমন বুদ্ধি, তেমনই চিন্তার গতি। লোকে কি বলল না বলল বিশ্বাস করে বসে আছো? খোকা তাদের মূল্যটা কবে? এই তো শিবদাস চোখ বুঝলেই পরিষ্কার দেখতে পায়। খোকা ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে চৌকিতে, ঘর আধার করে, ভর সন্ধেবেলা। কদিন ধরে কি যেন তার হয়েছে। কথা বলছে না ভালো করে, খাচ্ছে না, গোঁজ হয়ে শুয়ে আছে সর্বক্ষণ। শুধোতে গেলে দাঁত খিচিয়ে উঠছে। বিরক্ত করো না তো, নিজেদের কাজ করো গিয়ে। কি জমাট ভারী গলা, ঠিক যেন ঢাকের বদ্যি। খোকার মা ভয়ে কাঁপছে। শিবদাস অফিস থেকে ফিরতেই ফিসফিস করছে এসে কানের কাছে। কি হলো বলো দেখিনি ছেলেটার? কি হবে বলতে গিয়ে গলা কাঁপছে শিবদাসেরও। কবে থেকে যে
নিজের ছেলেকে নিজেই ভয় পেতে শুরু করেছে। কখনই বা এমন লায়ক হয়ে উঠল ছেলে? এই তো সেদিনও বাপের কাঁধে চড়ে ঘুরত, বায়না করত এটা সেটার জন্য, কথায় কথায় আঁচল খুঁজত মায়ের। শেষ বয়সের ছেলে, আদরও পেয়েছে খুব। সেই ছেলে দেখ না দেখ হঠাৎ একেবারে লাগাম ছাড়া, চুল ওড়ে ফরফর করে, কবজিতে পেতলের চেন, গলায় হার, পরনে আঁটো সাঁটো রংদার জামা প্যান্ট। কোনোভাবেই তাকে আর চিনে উঠতে পারে না শিবদাস। 10টা প্রশ্ন করলে একটার জবাব দেয়। স্কুল না পেরোতেই পড়া ছেড়েছে। বন্ধুর সঙ্গে কিসের বুঝি ব্যবসা করে, খুলে বলেও না কখনো। পার্টিবাজিও রয়েছে, পার্টির হয়ে মিটিং মিছিল করে, ভোটের সময় সদল বলে খাটে। এই দল বলই এলো সেদিন গভীর রাতে। ছেলে তখন চৌকিতে শোয়া, বাপ মা নিচে মেঝেতে পাতা বিছানায়। খোকা, খোকা, বাড়ি আছিস? শিবদাস আধঘুম গলায় বলে উঠল, কে কে রে এত রাতে? আমরা মেসমশাই, খোকা আছে ঘরে? নিরীহ মোলায়েম গলা। খোকার মার তবু গলা কাঁপল। জানালার তার ধরে গলিতে চোখ বোলালো বারবার। কেন বাবা, এত রাতে তাকে কি দরকার? দরকার আছে মাসিমা, ডেকে দিন একটু। ডাকতে হলো না, তার আগে ছেলে নিজেই উঠেছে। অন্ধকারে প্যান্ট জামা পরছে। শিবদাস আলো জ্বালতে গেল, ছেলে ধমকে উঠল, আহ! তারপর বেরিয়ে গেল অন্ধকার ছিঁড়ে, রাতটাকে টুকরো টুকরো করে। লোকে বলে খাল পাড়েই নাকি শুয়েছিল রাতভর, যেমন শুয়ে থাকে ঘরের চৌকিতে হাত পা ছড়িয়ে। টুটিটাই নাকি ছেঁড়া ছিল শুধু, আর পেটখানা দুফালা। পুলিশও সেরকম শুনিয়েছিল বটে, শিবদাস মানতে পারেনি। অত সব প্রাণের বন্ধু কখনো শত্রু হতে পারে? ওদের সঙ্গে কোথাও নিশ্চয় চলে গেছে খোকা, কাজ ফুরোলে ফিরবে ভেবে ভেবে সেই সকাল থেকে লাল রোয়াকটায় বসে থাকে শিবদাস। সারাটা সকাল ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে। মাস ঘোরে, বছর যায়, 1টা 2টো 5টা 8টা বছর। বেলা বাড়লে শিবদাসের বউ ডাকতে আসে, ওঠো দিকে এবার, দুটো খেয়ে নেবে চলো। শিবদাস বলে, আর একটু দেখি। শিবদাসের বউ স্বামীর পিঠে হাত রাখে। এ সময় প্রতিদিনই তার গলা ছেড়ে কাঁদতে স্বাদ হয়। স্বামীর মুখ চেয়ে সামলায় নিজেকে। শিবদাসের চাকরিটাও গেছে অনেক কাল। বদ্ধ পাগলকে কে আর চাকরিতে রাখে? দুটো পেটের ভাবনা এখন ভাবতে হয় বুড়িটাকেই। এদিক ওদিক খেটে বেড়ায়, মোয়া আচার বানায় ঘরে, তাই দিয়েই চলে কোনো ক্রমে। দুমুঠো ভাত বাড়ে স্বামীর পাতে। ছেলে ভোলানো গলায় বলে, আর কতক্ষণ বসে থাকবে গো? ওর আজ ফিরতে দেরি হবে। শিবদাসের চোখ উজ্জ্বল হয়। খোকা বুঝি বলে গেছে তোমাকে? হ্যাঁ গো। এখন খাও তো। কোনোদিন 2টো শাক ভাত, কোনোদিন শুধু পান্তা, তাই চেটেপুটে খেয়ে উঠে পড়ে শিবদাস। ময়লা ছেঁড়া শার্টখানা গায়ে গলায়, ছাতি নাই বগলে। তবে আমি একটু বেরিয়ে দেখি, কাছাকাছি পেলে ধরে আনবো। আগে আগে বউ বাধা দিত, আজকাল আটকায় না। সকালে তবু কথা দিয়ে বেঁধে রাখা যায় মানুষটাকে, দুপুরে কোনো বাধাই মানে না শিবদাস। জোর করলে ফল উল্টো হয় বরং। ইদানিং তাই মোয়া ঠোঙা আচারের শিশি ঝোলায় পুরে হাতে ধরিয়ে দেয়। পারলে পথে এগুলো বেচার চেষ্টা করো, কেমন? মোয়া বলবে জোড়া 1 টাকা, আচার বড় নিলে 7.5, ছোট 5। কি গো, মনে থাকবে তো? বেশি দূরে যেও না কিন্তু। না গো না, খোকাকে পেলেই নিয়ে চলে আসব। দূরে যাব কেন? শিবদাস হন হন করে বেরিয়ে পড়ে। এ মোড় ঘুরে ও মোড় যায়, এ রাস্তা থেকে ও রাস্তা। কোন রাস্তায় যে চলে গেছে ছেলেটা, বকবক করে
রাস্তার কাছেই খোঁজ নেয়। এবার কোন দিকে যাই বলো দেখি। রাস্তা তার হাত ধরে। ওদিকে চলো, ওই ওপারে। পুরো একটা পা খেয়ে শিবদাস ফের প্রশ্ন করে, এবার কোন পথে যাই? পুরনো বন্ধুর মতো রাস্তা তার কাঁধে হাত রাখে। এসোই না আমার সঙ্গে। বছরভর রোদ বৃষ্টি মাথায় এভাবেই রাস্তার সঙ্গে ঘোরে শিবদাস। ঘুরতে ঘুরতে ঘোড়াটাই নেশা হয়ে যায় এক সময়। পাগল মানুষের অবুঝ নেশা। হাই চপ্পল ফটফটিয়ে দুপুর পিঠে নিয়ে চরকি খেয়ে চলে। উন্মাদ মস্তিষ্কের কোষগুলো দিনে দিনে আরো তালগোল পাকাতে থাকে। খোকার চেহারা ক্রমশ ঝাপসা হয়ে যায়। খোকা যেন ঠিক কত বড়, কার মতো? ওই ছেলেটা নাকি ওটাই, না আরেকটু লম্বা মাথায়? রাস্তাঘাটে ছেলেপুলে কোনো দেখলেই শিবদাস তাকে খোকা বলে ভেবে বসে। কাছে গিয়ে গদগদ স্বরে ডাকে, ও খোকা, ঘরে ফিরবি না? বালকের দল ভারী মজা পায়। পাগলকে ঘিরে হাততালি দিয়ে লাফায়। তার ছেঁড়া ফোটা ধুতিখানা ধরে টানাটানি করে। শিবদাস মোটেও রাগে না। সামনে যাকে পায় কপাত করে তার হাত ধরে। শিশুর মতো বলে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ছেলেরা ছটফটিয়ে ছাড়িয়ে নেয় নিজেদের। দূরে গিয়ে হাত ঘুরিয়ে নাচে। ধর তো দেখি, এই পাগলা, ধর তো দেখি। শিবদাস কাকুতি মিনতি করে, দুষ্টুমি করে না বাবা, ঘরে চলো এবার। না, যাব না, হি হি হি, না, যাব না। ছেলেরা তার দিকে ইটের টুকরো ছোড়ে। ঘর পাগলা বুড়ো যে, ছেলে পাগলা বুড়ো। শিবদাস মরিয়া হয়ে ওঠে। ঘরে গেলে গান শোনাবো চল। সেই গানটা, সেই আলিবাবার চোরের গান। ধুস, ওসব কে শোনে? হিন্দি গান করো, হিন্দি গান। ছেলেরা হই হই করে। ও বাবা! শিবদাস গাল ছাড়িয়ে হাসে। দাঁতগুলো সব পোকা লেগেছে। ফোগলা গালে শৈশব নাচানাচি করে। কোন গানটা শুনবি বল দেখি? আর উত্তরের অপেক্ষা করে না। হেরে গলায় চিৎকার করে ওঠে, 1 2 3 4 5 6 আজা সনম, আজা সনম। গাইতে গাইতে বগল বাজায়, জোড়া পায়ে ধিতাং ধিতাং নাচে। গান থামলেই খোকারা হল্লা করে, আর একটা হোক, আর একটা হোক। হুম, আবার কাল। বুড়ো মানুষটা হাঁপুড়ের মতো হাঁপায়, দম নেয় জোরে জোরে। ঘরে মা ভাত বেড়ে বসে আছে। এবার বাড়ি ফেরার পালা। বলতে বলতে নিজেই গটগট করে এগিয়ে যায়। পথ হারিয়ে অন্য পথের বাঁকে আসে। মনে মনে গান খোঁজে নতুন। খোকাদের জন্য আজকাল শুধু গান বেঁধে রাখতে হয় মাথায়। পথের গান, বাজার চলতি গান, সাবেকি বাংলা গান, দেশাত্মবোধক গান। সব গানের একটাই সুর, সুর নয়, নিজস্ব বেসুর। কলিগুলো নিজের মতো করে তৈরি করে নেয়া। কাউকে না পেলে রাস্তাকেই শোনায় গান। শেষ ধাক্কায় কালোয়াতি ছোঁয়া রাখে অল্প। এভাবেই গানই শেষ জীবন হয়ে যায় কবে। পৃথিবীর সব শিশু হয়ে যায় নিজের সন্তান। আর দুপুরের রাস্তাগুলো হয় বেঁচে থাকা, অন্তহীন, অবিরাম। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ খোকার মাকেও পথের ধারে খুঁজে পেয়ে গেল শিবদাস। গান থামিয়ে পাগল থমকে দাঁড়ালো। জানলা ধরে কে ওই বিষাদ মূর্তি ছবি হয়ে বসে আছে? সেই মুখ, সেই রং, সেই ভাষা ভাষা চোখ। শিবদাস চিৎকার করে উঠল, ও খোকার মা, ওভাবে বসে আছিস কেন একা একা? খোকা এখনো ফেরেনি বুঝি? তুলিকা ভয়ানক চমকে উঠল, ছিটকে সরে গেল জানলা থেকে। শিবদাস ভাঙা গলায় আওয়াজ চেঁচালো, ভয় পাস কেন? ও খোকার মা, গান শুনবি গান? বৃদ্ধ উন্মাদটা
জানলার ধারে এসে গেছে একেবারে। তুলিকা ঝাঁপিয়ে পড়ে জানলা বন্ধ করে দিল। মাগো, কি লাল লাল চোখ, বাজ পড়ার মতো গলার আওয়াজ। জানলার ছিটকিনি তুলে দিয়ে হাঁপাতে থাকল তুলিকা। শ্রাবণ মাসের গোড়া থেকে পেটের ভেতর নড়াচড়া শুরু করেছে বাচ্চাটা। কুটকুট আর মোড়া ভাঙে হঠাৎ হঠাৎ। বিছানায় চিত হয়ে শুয়ে তুলিকা হাত রাখল পেটের ওপর। এই তো এখানটায় নড়ছে, ছোট্ট ঢেউয়ের মতো ফুলে উঠল একটু, উঠেই থেমে গেল। তুলিকার বুক ঢিপ ঢিপ করে উঠল। আর নড়ছে না কেন? ফোলা পেটে হাত বুলিয়ে আদর করল গর্ভের কুড়িটাকে। ছেলে ফোলানো গান ধরল গুনগুন। খোকন আমার সোনা, শ্যাকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা। ঠিক তখনই জানলার ওপারে পাগলা শিবদাসের গলা। কই গো খোকার মা, আজ গান শুনবে না? তুলিকা হেসে ফেলল ফিক করে। পাগল বুড়োর মুখে খোকার মা ডাক্তার শুনতে কেন যে এত ভালো লাগে তার, লজ্জাও করে একটু একটু। এই ডাক শুনেই প্রথম দিন কি ভয় পেয়ে গিয়েছিল। ভাগ্যিস তক্ষুনি ঠিকে ঝি এসে গিয়েছিল কাজে। শিবদাস আবার ডাকছে, কি হলো রে ও খোকার মা? তুলিকা বিছানা ছেড়ে জানলার ধারে গেল, গলায় হালকা অভিমান। 3 দিন আসনি যে বড়, কোথায় ছিলে? পথেই ছিলাম গো, এ রাস্তা সে রাস্তা। ধুতির খুঁটে মুখের ঘাম মুছল বুড়ো। ঝোলা থেকে আচারের শিশি বার করলো একটা। নে, তোর জন্য এনেছি। তুলিকা হাত বাড়িয়ে শিশিটা নিল, গুছিয়ে বসলো জানলার ধাপিতে। এবার কিন্তু দাম নিতে হবে, কত দেব বলো? বুড়ো হাসলো ফিক ফিক। দাম দিয়ে কি হবে রে, নিয়ে এসেছি, খা। তা খাবো। তুলিকা মাথা দোলালো। কিন্তু এবার দাম নিতেই হবে। নিশ্চয় তুমি এগুলো বেচতে নিয়ে আসো। তা আসি, নইলে বুড়ি বড় বকে যে। তবে দাম বলো। ধুর, শিবদাসও মাথা দোলালো। সব জিনিস কি দাম দিয়ে কেনা যায় রে? তুলিকা চমকিত হলো। হঠাৎ হঠাৎ এরকমই দার্শনিকের মতো কথা বলে ফেলে শিবদাস। বলে শিশুর মতো হাসে। এমন মানুষ কি করে যে পাগল হয়। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা। ভেজা আকাশটা এখনো ভারী, তবু ম্লান আলোয় টিমটিম করছে চতুর্দিকে। সূর্য আজ আর রোদ পাঠাতে পারবে না। রাস্তাকেও মটকা মেরে পড়ে থাকতে হবে ভিজে বেড়ালের মতো। তুলিকা একটু বুঝি নিশ্চিন্তও বোধ করল। রাস্তা থেকে মুখ ফিরিয়ে বুড়োর চোখে চোখ রাখল। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি রে? তুমি কেন মিছিমিছি রাস্তায় ঘুরে মরো বলো তো? বারে, না ঘুরলে তাকে পাবো কি করে? শিবদাসের মুখে নির্মল হাসি। ঘুরি বলেই তো খুঁজে পাই। ছাই পাও। তুলিকা ঠোঁট কামড়ালো। কতদিন তোমাকে বলেছি না এভাবে ঘুরবে না রাস্তায়? বা, না ঘুরলে তাকে তোর কাছে রোজ পাঠাই কি করে? আমার কাছে? তুলিকা চোখ কপালে তুলল। হ্যাঁ রে, তোর কাছে। খুঁজে দেখ, তোর ঘরেই রয়েছে যে। কাকতালীয় কিনা জানে না, তুলিকার পেটের ভেতর বাচ্চাটা নড়ে উঠল তক্ষুনি। ঢেউ তুলে এপাশ থেকে ওপাশে গেল। সঙ্গে সঙ্গে সব কেমন গন্ডগোল হয়ে গেল তুলিকার। কেমন ঘোর ঘোর লাগছে, ঝাপসা হয়ে যাচ্ছে চেতনা। জানলার গ্রিল আঁকড়ে নিজেকে সামলালো। পাকলা বুড়ো যেন কত আপন, এভাবে তাকালো তার দিকে। আমার খুব ভাবনা হয় জানো। হুম, একদম ভাববি না। শিবদাস চুকচুক শব্দ তুলল গলায়। গান শুনবি? গান? নতুন করে উদাস হলো তুলিকা। শিবদাস ডাকলো ব্যস্তভাবে। ও খোকার মা, নাচ দেখাই তবে একটা। সেই যে সেই নাচ, বলেই চড়া গলায় গান ধরল। মা গো,
বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর। শিবদাস পাগলের নাচের তালে মৌসুমী বৃষ্টি শুরু হয়ে গেছে আচমকাই। বুড়োর হুঁশ নেই কোনো, ঘুরে ঘুরে উদ্দাম নেচে চলেছে। সজোরে পা ঠুকছে ভেজা রাস্তার পিঠে, প্যাচ প্যাচে আর্তনাদ করছে রাস্তা। তুলিকা খিলখিল হাসছে, হাসতে হাসতে মন খারাপগুলোকে উড়িয়ে দিচ্ছে বাতাসে। মোড়ের মাথায় থমকে দাঁড়িয়ে দৃশ্যটা কয়েক সেকেন্ড দেখল অঞ্জন। ঠিক যেন কাঁচের অ্যাকোরিয়ামে দুটো রঙিন মাছ খেলছে, হাসছে, শূন্যে লাফিয়ে বাতাস ভরতে চাইছে বুকে। পুরোটাই একটা পরিপূর্ণ ভালো লাগার দৃশ্য। কিন্তু সব ভালো লাগার দৃশ্যকে তো আর চিরন্তন করে রাখা যায় না। বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। মাথা নিচু করে নিঃশব্দে বাড়ির দরজায় এসে দাঁড়ালো অঞ্জন। বৃষ্টি নেমেছিল আবার, অঝোরে ধারায়। রাত যত গাঢ় হচ্ছে, তেজ বাড়ছে তত। নির্জীব হয়ে আসছে পৃথিবী। এখন বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। এখনই কথাটা বলে ফেলা দরকার, কিন্তু কিভাবে যে শুরু করা যায়? অঞ্জন ছটফট করছিল। তুলি, আজ আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। কথাটা কি খুব নিচু স্বরে বলল, নাকি মনে মনে বলল? তুলিকা শুনতেই পেল না। নিজের মনে গুনগুন গান গাইছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল খুলে ফেলল। ঘুরে ঘুরে দেখল গর্ভবতী যৌবনটাকে। বুক ভারী হয়ে আসছে অঞ্জনের। তুলিকা আজকাল খুশিতে ঝলমল করে সারাক্ষণ। আশ্চর্য, একটা বদ্ধ পাগলের অর্থহীন বিশ্বাস কি করে যে এত শক্তি এনে দিতে পারে? ভয়কে জয় করার শক্তি। অঞ্জন বিছানা থেকে সিগারেটের প্যাকেট তুলে নিল। অসম্ভব, এখন আর তুলিকাকে কিছুতেই ওই ভয়ঙ্কর কথাগুলো শোনানো যায় না। বিনুনিতে গাডার বেঁধে তুলিকা কাছে এলো তার। শোনো, এবার তুমি মাকে একটা খবর দিতে পারো, বুঝলে? অঞ্জন অন্যমনস্ক হওয়ার ভান করল। কি হলো, শুনছো না? তুলিকা আলগা ঠেলে দিল কাঁধে। বেশ, মাকে নয় কদিন পরেই আনলে। রাত দিনের লোক পাচ্ছি একটা, তাকেই না হয় রেখে দিই। কি বলো, ডাইনিং স্পেসটায় শোবে? অঞ্জন মুখ ঘুরিয়ে ধোঁয়া ছাড়ল বাইরের দিকে। একেবারে গায়ের পাশে দাঁড়িয়ে তুলিকাও, দুর্বল জরায়ুতে উল্টোমুখ সন্তান ধারণ করে। অস্থির অঞ্জন সিগারেট ফেলার ছল করে জানলার ধারে চলে এলো। উদ্ভ্রান্ত মুখে তাকালো রাস্তার দিকে। জোলো হাওয়ায় চারিদিক ঝাপসা। আধো অন্ধকারের রাস্তাটাকে কি কুৎসিত লাগছে। ঠিক যেন এক চুল খোলা ডাইনি লক্ষ লক্ষ দাঁত বার করে তার দিকে তাকিয়েই হাসছে খলখল। মাথাটা কেমন দুলে উঠল অঞ্জনের। গলার কাছে দম বন্ধ করা কষ্ট। রাস্তার কি সত্যি কোনো ভূমিকা থাকে কেড়ে নেওয়ার, ফিরিয়ে দেওয়ার? অঞ্জন বুঝতে পারছে না, শুধু টের পাচ্ছে রাস্তাটার হাত থেকে কোনোভাবে নিস্তার নেই কারোরই। তুলিকার না, শিবদাসের না, কারোর না। বিফল আক্রোশে জ্বলন্ত সিগারেটটা রাস্তার গায়ে ছুঁড়ে মারল অঞ্জন। তারপর আচমকাই প্রচণ্ড শব্দ করে বন্ধ করে দিল জানলাটাকে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বাইরের রাস্তা ভেতরের রাস্তা। আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।